আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের প্রথম ক্লাসটি আজকে করতে পারছি। আর আমাদের প্রথম ক্লাসে আমরা কি কি শিখাবো, প্রথমে আমি এই জিনিসটা দেখাচ্ছি। এই ট্রেনিংটার নাম দিয়েছি স্পেশাল অটোক্যাড ট্রেনিং 2025। এবং আমাদের মোটামুটি 24টা ক্লাস হবে সর্বমোট। 24টা ক্লাসের মধ্যে আমরা প্রথম হুম। ক্লাসে করব হচ্ছে অটোক্যাডের বেসিকটা জানবো। আর অটোক্যাড কিভাবে আসলো, কেন আমরা অটোক্যাড ইউজ করি, অটোক্যাডের কাজটা আসলে কি, কিভাবে অটোক্যাডে কাজ করি, এবং অটোক্যাড সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয়, অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস, আর অটোক্যাডের পেজ সেট আপ, ইউসিএস আইকন এক কর্নারে ফিক্স করা এবং সেভ করা। আমরা জাস্ট আজকে এই বেসিকটুকু আলোচনা করব, এবং আমরা পরবর্তী ক্লাসে টুল সম্পর্কে এবং গ্রিড, স্ন্যাপ এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো আমরা প্রথমে জানি যে অটোক্যাড জিনিসটা আসলে কি। অটোক্যাড একটা সফটওয়্যার যেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও এই সফটওয়্যারটা ব্যবহৃত হয় তাদের নিজস্ব কাজে। আমরা ইউজ করি হচ্ছে প্ল্যান অ্যান্ড ডিজাইন এই কাজের জন্য, বা ড্রাফটিং এর জন্য। আর অন্য অন্য যারা আছে তারাও তাদের ড্রাফটিং এর জন্য কাজ করে। তো আমরা করতেছি কি, বিল্ডিং, ব্রিজ, কনস্ট্রাকশন রিলেটেড যে সেক্টরগুলো আছে এইটা আমরা করি। আবার মেকানিক্যালের যারা আছে তারা দেখা যাচ্ছে যে নাট, পাইপ, থ্রেড এই জিনিসগুলো তারা করতেছে, বা মেকানিক্যাল যে পার্টগুলো থাকে ওই জিনিসগুলো মেকানিকের তো করতেছে। এটা সহজ। হ্যাঁ, এক একজনের এক একটা, আমাদেরটাও সহজ। মেকানিক্যালেরটা মেকানিক্যালের জন্য সহজ। হ্যাঁ, অটোক্যাড সফটওয়্যারটাই মূলত সহজ করার জন্যই আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। এটা অটোডেস্কের একটা বড় অবদান বলতে পারি আমি। তো অটোক্যাডটা মূলত হচ্ছে অটোডেস্কের একটা প্রোডাক্ট। অটোডেস্কের আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আরো প্রোডাক্ট আছে, যেমন রেভিট, 3ds ম্যাক্স, ইট্যাপস, সেভ, এই সব জিনিসই কিন্তু অটোডেস্কের। তার ভিতরে আমরা একটা সময় যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ছিলাম, এরা বড় বড় পেপারে, গ্রাফ পেপারে আমরা হচ্ছে ড্রয়িং করতাম। তো বড় বড় ড্রয়িং পেপারে ড্রয়িং করার কি কি অসুবিধা ফেস করতাম, যেমন সেটা হাতে করতে হইতো, অনেক সময় যেত। যেমন আমার যদি কোনো কিছু মোছার প্রয়োজন হয় বা কোনো কিছু কারেকশন করার প্রয়োজন হয়, তার জন্য আমার দ্বিগুণ সময় চলে যেত। তো এই জিনিসগুলোকে সহজ করার জন্যই মূলত অটোক্যাড নিয়ে আসছি। অটোক্যাডটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং যে বিষয়, যে আমরা বলতে পারি না যে আমি অটোক্যাড জানি তার মানে আমি একজন বড় ইঞ্জিনিয়ার, বা আমি সবকিছু জানি। এটা কিন্তু আসলে এরকম কিছুই না। অটোক্যাডটা এমন একটা সফটওয়্যার যেটাতে হ্যাঁ। শুধুমাত্র আঁকাআঁকি করা যায়। আমরা আগে যেটা হাতে আঁকাতাম গ্রাফ পেপারে, এখন ওই জিনিসটাই আমরা কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যারে আঁকাই। জাস্ট এতটুকু হুম। পার্থক্য হাতে আর হচ্ছে কম্পিউটারে, এবং আমাদের সময় সেভ হচ্ছে এখান থেকে। তো এইটা হলো অটোক্যাড। আর অটোক্যাডটা আমরা এই সব কারণেই ব্যবহার করি। এরপরে যদি আমরা আসি অটোক্যাডে কিভাবে কাজ করে, এটা তো আমরা আলোচনা করব। এটা নিয়ে টোটাল ক্লাসটাই আমাদের এটার উপরে হবে। তো অটোক্যাডে হচ্ছে আমরা কিবোর্ডে যে ধরনের কমান্ড দিব আমাদের প্রয়োজন অনুযায়ী, সেই কমান্ডটাই অটোক্যাডে আমাদের সামনে ভেসে উঠবে। আমরা ওই অনুযায়ী কাজ করবো। যে আমার একটা বিল্ডিং এর প্ল্যান দরকার, আমি সেখানে কি জানি, সেখানে একটা বিল্ডিং এর রিকোয়ারমেন্ট জানি, অথবা কয়টা রুম হবে, কিভাবে কি থাকবে, ফ্যাসিলিটিস, এই জিনিসটা যদি আমি জানি, এবং জমিটা যদি আমি জানি যে আমার এরিয়া এতটুকু আছে, সেই ক্ষেত্রে আমরা ওই এরিয়ার মধ্যে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা প্ল্যান দাঁড় করাতে পারবো বা ড্রয়িং করতে পারবো। তো এটা হলো, এইভাবে আমরা অটোক্যাডে কাজ করব। এরপরে আমরা যদি আসি যে একটা অটোক্যাড সফটওয়্যারটা আমরা কিভাবে ওপেন করব। অটোক্যাড সফটওয়্যার সর্বপ্রথম হচ্ছে আমাদের ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা আমরা অটোডেস্কের ওয়েবসাইট থেকেও নিতে পারি, ভেরিফাইড। আর যদি আমরা নর্মালি সবাই ক্র্যাক ভার্সন ইউজ করি, ক্র্যাক ভার্সনের জন্য আমরা অটোক্যাডের যে আমারটা কিন্তু 21 ভাই। তোমারটা 21 21। 21, সমস্যা নাই। আমাদের মোটামুটি 13-র আমি পর থেকে সবগুলা ভার্সনের ইন্টারফেস একই রকমই।
শুধু কিছু কিছু আপডেট আছে কাজের সুবিধার জন্য, কিন্তু ইন্টারফেস দেখতে একই রকমই। আমি তোমাকে হচ্ছে 22 দিয়ে দেখাবো, 22 আর 21-এর মধ্যে কোনো পার্থক্যই নাই, আচ্ছা। একই রকম। তো তারপরে আমরা ডাউনলোড করে ইনস্টল করি, ইনস্টলের যে প্রসেসগুলো আছে এটাও আমরা দেখাই। তো যেহেতু তোমার ইনস্টল করা আছে এই জন্য আমরা আর এটা চাচ্ছি না, এটা ইউটিউবে গেলেই আমরা পাবো। আর যদি ইনস্টল নিয়েও যদি কোনো কথা থাকে আমার সাথে শেয়ার করলে আমি সেটা বলে দিতে পারবো যে এইভাবে না এইভাবে প্রসেসগুলো। হ্যাঁ, না, করা আছে। তাহলে আমরা প্রথমে অটোক্যাডটা ওপেন করি। তো অটোক্যাড, এই যে যে আমরা আইকনটা দেখতে পাচ্ছি, অটোক্যাড দু হুম। হাজার বাইশ বাইশ তো এই আইকনে আমরা ডাবল ক্লিক করলেও ওপেন হবে, অথবা আমরা রাইট ক্লিক করে, লোড হচ্ছে, ওপেনে যদি ক্লিক করি তাহলেও আমাদের ওপেন হবে। তো আমি আগে থেকেই ওপেন করছি। তো ওপেন করার পরে 2018-র পর থেকে যে ভার্সন, সব ভার্সনে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসে যদি আমি কোনো ফাইল সরাসরি ওপেন না করি। ঠিক আছে, তোমারটাই আশা করি এরকমই আসে। হুম। তো এইখান থেকে আমরা কি দেখতে হ্যাঁ, পারতেছি? এরকমই। এখানে আমরা দেখতেছি যে প্রথমে অটোক্যাড ভার্সন 2022 এটা লেখা আছে, তারপর আমরা যদি ওপেন লেখা আছে, এখানে ওপেন বলতে হচ্ছে আমাদের যদি বিগত কোনো ফাইল থাকে যেটা করা আছে আমার কম্পিউটারে আছে, ওই ফাইলটা আমরা এই ওপেন থেকে, ওপেনে ক্লিক করার পরে আমরা ওইখান ওপেন করতে পারবো। আর যদি মনে করি যে না আমরা নিউ ফাইল নেব, তাহলে আমরা হচ্ছে নিউ ক্লিক করব। এই যে ওপেন থেকে আমরা এই যে এখানে আমাদের যে ফাইলগুলো আছে সেটা আসবে। আর আমরা যদি মনে করি যে না নতুন করে একটা ফাইল নেব, সেক্ষেত্রে আমরা নিউ এটা দিতে পারি, অথবা সরাসরি ওপেন করার পরে আমরা নিউতে আগে গেলাম। তো এখন দেখা গেল যে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই পেজটার নাম হচ্ছে মডেল। আর এর পরের যে আরো দুটো অংশ আছে এটা হলো লেআউট। তো অনেক সময় এটা একটা থাকে, অনেক সময় দুইটা থাকে। তো আমরা মূলত কাজ করি হচ্ছে মডেলে, আর লেআউটটা ব্যবহার করি হচ্ছে প্রিন্টিং এর কিছু সুবিধার্থে। আর এখানে যে আমরা যে ছোট ছোট হুম। বক্স গুলা দেখতে পাচ্ছি, এইগুলা হচ্ছে প্রত্যেকটা গ্রিড। আর বড় বড় যে বক্স গুলা দেখতে পাচ্ছি এইগুলা হচ্ছে বড় গ্রিড। এই গ্রিডটা আমরা হচ্ছে কম্পিউটারের F7 যদি আমরা প্রেস করি, এটাকে ফাংশন কি বলা হয়, তাহলে চলে যাবে। আমরা F7 প্রেস করলাম, আমার এখানে একটু স্লো কাজ করতেছে আমার ল্যাপটপটা, চলে গেছে। এরপরে আমরা যে কার্জার দিয়ে যে আইকনটা নড়তেছে এটাকে কার্জার বলা হয়। এই আইকনটা প্লাসের মতন যেটা, এই অংশটাকে আমরা বড় ছোট করতে পারি। তো হ্যালো, হুম। তো আমরা যেখানে ছিলাম, এই যে যে কার্জার, এই কার্জারটা বড় ছোট করতে পারি। এরপরে আমরা হুম। ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, যে এই যে সামনে আমরা যে জিনিসটা দেখতেছি আমাদের পিসির সামনে ডিসপ্লেতে, এটাকে বলে হচ্ছে ইন্টারফেস, অটোক্যাডের ইন্টারফেস। এই ইন্টারফেসের আমরা যদি একদম উপরের দিকে বাম কর্নারে চলে যাই, যেখানে আমার কার্সার আছে, মাউস পয়েন্ট, এখানে বড় হাতের একটা এ লেখা আছে। এই এটাকে বলে হচ্ছে মেনু বার।
তো এই মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে আমরা আরো কিছু অপশন দেখতে পাবো, যেমন নিউ, ওপেন। মানে আমরা প্রথম যখন একটা ওপেন করছিলাম তখনও আমরা এই দুইটা অপশন কিন্তু পাইছিলাম, নিউ এবং ওপেন, কিন্তু বাকি অপশনগুলো পাইছিলাম। হুম। হুম। তো এইখানে আমরা আর কি কি পাচ্ছি নতুন? সেভ, সেভ এস, ইম্পোর্ট, এক্সপোর্ট। ইম্পোর্ট বলতে হচ্ছে কোনো ফাইল যদি আমাকে আনতে হয় সেই ক্ষেত্রে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, যেমন পিডিএফ বা আদার যদি কোনো ফরম্যাট। আর এক্সপোর্ট হলো যদি আমরা প্রিন্ট আকারে বের করতে যাই সেই একটু ক্ষেত্রে চেঞ্জ আমরা করি। এক্সপোর্ট ইউজ হুম। করতে পারি। নর্মালি আমরা প্রিন্ট আকারে ইউজ করলে প্লটটা ইউজ করি। এখানে যে প্রিন্ট, অন্যান্য ভার্সন গুলোতে এই প্রিন্টের জায়গায় প্লট লেখা আছে। হ্যাঁ, এই যে প্লট, কিন্তু এই আপডেট ভার্সন গুলোতে প্রিন্টই লেখা আছে। আর এরপরে ড্রয়িং টাইটেল, আমরা যদি টাইটেল চেঞ্জ করতেছি সেই জিনিসটা এখানে লেখা আছে। আর ক্লোজ দিলে আমাদের এই অটোক্যাড যে ইন্টারফেসটা আছে বা অটোক্যাড যে আমরা এখন ইউজ করতেছি এটাই টোটাল ক্লোজ হয়ে যাবে। এরপরে উপরে আমরা একদম ওই এ বরাবরই উপরে একটা বার দেখতে পাচ্ছি, এটাকে বলে হচ্ছে কুইক টুলবার। কুইক টুলবার বলতে যে আমার এই যে আমরা মেনু বারের মধ্যে যে জিনিসগুলো দেখলাম বা মেনু অপশনের মধ্যে এই অপশনগুলাই আমার সামনে চলে আসে, সবগুলাই কিন্তু আছে। যেমন প্রথমটা এখানে লেখা নাই কোনটা কি, এখানে আইকনের উপরে যদি আমরা মাউস পয়েন্ট রাখি তাহলেই লেখা আসবে। প্রথমটা হচ্ছে নিউ, মানে আমরা যদি কোনো নতুন ফাইল নিতে যাই। পরেরটা হচ্ছে ওপেন, তারপরে সেভ, তারপর সেভ এস। এরপরে আমাদের আরো কিছু ইন্টারনেটের অংশ আছে, এরপরে প্রিন্ট। আর এই যে দুইটা আমরা এরো চিহ্নের মতন দেখতেছি, একটা রাইট সাইড আর একটা লেফট সাইড, এটা দিয়ে হচ্ছে আমরা আনডু এবং রিডু করতে পারি। মানে আমরা একটা কাজ করতেছি, ওই কাজের আমরা আনডু রিডু করার জন্য, যে আমার কোনো জিনিস মুছে গেছে সেই ক্ষেত্রে আমরা যদি এইখান থেকে রিডু করি বা আনডু করি সেই ক্ষেত্রে আমরা ওইটা ফেরত পাবো। এরপরের যে বারটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বারে এখানে লেখা আছে হোম, ইনসার্ট, অ্যানোনেট। এখানে এক একটা এক এক জিনিস, প্রত্যেকটার মধ্যে আরো ভিন্ন ভিন্ন অপশন আছে। এইটা আমাদের কাজের ক্ষেত্রে আমরা তখন বিস্তারিত জানবো। এরপরে যে বারটা দেখতেছি হোমে, প্রথমের এইটার নাম হচ্ছে ড্রয়িং টুলবার, ড্র টুলবার। অন্য ভার্সন গুলাতে এটা আমরা সাইডে হুম। দেখি, আর আপডেট ভার্সন গুলাতে আমরা উপরের দিকেই দেখি। এটা শুধুমাত্র আপডেট ইন্টারফেসের জন্য। আমরা সাইডে নিয়ে এসেও কাজ করতে পারি, সেই ক্ষেত্রে এটা কাস্টমাইজ করতে হয়। আমরা ঠিক 2007-এ যেরকম করে ওইভাবেও আমরা আপডেট ভার্সনেও কাজ করতে হুম। পারি। হুম। 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 তো তুমি কি এইভাবেই কাজ করতে অভ্যস্ত, নাকি 2007-এর যে ভার্সন ছিল বা 13-র যে ভার্সন গুলা ক্লাসিক ভার্সন ছিল ওইটাতে কাজ করতে অভ্যস্ত? এইভাবে এইভাবে ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে ভালো এইভাবেই লাগতেছে। এইভাবেই কাজ করবো আমরা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে মডিফাই। এখানে হচ্ছে মডিফাই টুলবার। মডিফাই জিনিসটা কি? আমরা ড্র টুলবার থেকে যে কমান্ড গুলা দিলাম এই কমান্ড দিয়ে তো আমরা ড্র করব, তাই না? এখন এই ড্রটাকেই আমাদের হুম। মডিফাই করার প্রয়োজন হতে পারে। দেখা গেল কোথাও ট্রিম করা লাগবে, কোথাও কাটতে হবে, কোথাও বড় করতে হবে, কোথাও ছোট করতে হবে। হ্যাঁ, কোথাও মুছে ফেলতে হুম। হবে, ডিলিট করতে হবে। এই যে যে কাজগুলা করব এই কাজটাই হচ্ছে মডিফাই করা, মানে যে কোনো জিনিসকে আবার পুনরায় একটা শেপ দেওয়া, এটাই মডিফাই। এরপরে আমরা যদি আসি, এটা আছে হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশনটার মধ্যে আমরা কি পাবো? এখানে হচ্ছে আমরা টেক্সট পাবো, তারপর আমরা ডাইমেনশন পাবো। আমরা যে এই যে যে আমরা ড্র টুলবার ইউজ করলাম, মডিফাই টুলবার ইউজ করলাম, এখন ড্র টুলবারে দিয়ে আমি দেখা গেল যে একটা রুম ড্র করছি। এখন রুম ড্র করার পরে আমাদের কি প্রয়োজন? ওইটা যে আসলে রুম, এটা মানুষ কিভাবে বুঝতে পারবে? টেক্সট লেখা দেখে। এই জন্য হচ্ছে অ্যানোটেশনের মধ্যে আমাদের প্রথমে হুম। আছে হুম। টেক্সট। তার মানে আমরা এই লেখাগুলাই ওইখানে আমরা ইনপুট দিব। এরপরে কি, ওইখানে যে আমরা রুমটা বানাইলাম এই রুমটা সাইজ কত, আমার যদি শুধু রুম লিখে দেই এবং একটা আঁকায় রাখি যে রুমের মতন করে, তাইলে কি আমরা ওইটা বুঝতে পারবো যে এটা আসলে কতটুকু সাইজ, কোন দিকে আমার ওয়েট কত, ব্রেথ কত? এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যার জন্য আমাদের লাগবে কি, ডাইমেনশন। তো এটাকে অনেক সময় ডাইমেনশন টুলবার বলে,
আর এটা অ্যানোটেশন নাম দিছে এই জন্য যেহেতু টেক্সট এবং ডাইমেনশন এটার সাথে একসাথে আছে, এই জন্য কম্বিনেশনে এখানে হচ্ছে অ্যানোটেশন নাম দেওয়া হয়েছে। তো আমরা পরে হচ্ছে ডাইমেনশনটাও হুম। এখানে নিয়ে তারপর লিখে দেব। এরপরে আসে হচ্ছে লেয়ার অপশন। এটা কি অনেক সময় লেয়ার টুলবার বলা হয়। লেয়ার টুলবারে আমরা কি শিখবো? আমরা এই যে লাইন নিলাম, তারপর টেক্সট নিলাম, মডিফাই করলাম, ডাইমেনশন নিলাম। এখন এই জিনিসগুলা আমাদের কাজের সুবিধার্থে দেখা গেল যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কালার ইউজ করি। হ্যাঁ, যেমন জানালাতে আমরা একরকম কালার ইউজ করি। হুম। তারপরে তোমার যে লাইনগুলা হয়, লাইনগুলোর সাইজ মোটা চিকন করি, ড্যাশ করি। হ্যাঁ, তারপর অনেক সময় দেখা গেল যে আমরা ট্রিম করব, আমাদের মাঝে মধ্যে কোনো কিছু লক করে রাখার প্রয়োজন হয় যে আমার কাজের সুবিধার্থে। মূল বিষয় হচ্ছে লেয়ারটা আমরা ইউজ করব হচ্ছে কাজের সুবিধার্থে এবং প্রফেশনাল কাজ করার জন্য লেয়ারটা ইউজ করবো। এবং আমরা যখন কাজের শেষের দিকে যাব তখন আমরা সবসময় কাজটা লেয়ার ইউজ করব। এটা আমরা যখন লেয়ার নিয়ে কাজ করব তখন এটা নিয়ে বিস্তারিত বলবো। হ্যাঁ, এরপরে আছে হুম। হচ্ছে ব্লক। ব্লক জিনিসটা কি? ব্লক হচ্ছে যে আমরা দরজা, জানালা, তারপরে দেখা গেল যে অনেক সময় টয়লেটের অনেক আইটেম আছে, তারপরে স্যানিটারি প্লাম্বিং, গাছের অনেক আইটেম আছে, প্লান্টেশন, এরপরে ইলেকট্রিকে অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেমন ফ্যান, লাইট। এই জিনিসগুলা আমরা ব্লক আকারে পেয়ে থাকি। আমরা নিজেরাও ব্লক তৈরি করতে পারি, আবার অন্য ব্লক এখানে এনে কাজ করতে পারি বা ছোট বড় করতে পারি, এডিট করতে পারি। সেই জিনিসগুলাই আমরা হচ্ছে এই ব্লক অপশন থেকে করব। এরপরে হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস টুলবারে আমরা কি জানবো? আমরা যে লাইনগুলা নিছি, লেয়ার গুলা নিলাম, হ্যাঁ, তো এই লেয়ারের যে অপশনটা এবং লাইনের যে জিনিসগুলো আমরা নিছি, কাজ করছি, সেই জিনিসটা আমরা কোথায় দেখতে পাবো? এই দেখতে পাবো হচ্ছে আমরা এই প্রপার্টিস টুলবারে। যেমন এই যে এখানে লেয়ার উল্লেখ আছে, বাই লেয়ার, এই যে এইটার যে কালারের মতন দেখছি কোন দিলাম কিনা, এই জিনিসটা এখানে শো করবে। এরপরে আছে প্রপার্টিস। এখানে হচ্ছে লাইন টাইপ, যে আমরা লাইন টাইপ কি কন্টিনিউয়াস দিব, না ড্যাশ দিব, না জিগজ্যাগ দিব। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি বা আমরা দেখতে পারবো আমরা কাজ করার পর। এরপরে কি হচ্ছে ম্যাচ। ম্যাচটা আমাদের অনেক প্রয়োজন হবে। দেখা গেল যে আমরা এক লেয়ারে কাজ করতেছি, আমরা যখন অন্য লেয়ারে আবার কাজ করতে যাব, আমার বারবার লেয়ার চেঞ্জ করাটা একটা বিরক্তিকর। হ্যাঁ, আমাদের কাজের সুবিধার জন্য আমরা কি করব, ম্যাচ অপশন দিয়ে আমরা এক লেয়ার থেকে আরেক লেয়ারে সহজে যাইতে পারবো। বা এক কালার থেকে আরেক কালারে সহজে চেঞ্জ করতে পারবো। এটাই। এরপরে আমাদের যে অপশনগুলো আছে এটা আমাদের খুব বেশি কাজে লাগে না। যেমন গ্রুপ, আমার যদি কোনো একটা ড্রয়িং একসাথে কাজ করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গ্রুপ অপশনটা ইউজ করি। এরপরে ইউটাইটেল, এটা হচ্ছে মেজার। আমরা যদি নেটের মাধ্যমে কোনো কাজ করি সেই ক্ষেত্রে এইটা ইউজ করি। ক্লিপবোর্ডও আমাদের কাজে লাগে না, এটা আমরা কপি পেস্টের কাজ, এটা আমরা কিবোর্ড থেকে করি। আর ভিউতে আমরা যে ভিউ পোর্টটা দেখতে পাচ্ছি, এই জিনিসটাই মূলত হচ্ছে ভিউ থেকে আমরা দেখতে পারি। বা আমরা যদি ভিউ পোর্ট বাড়াইতে চাই সেই ক্ষেত্রে আমরা ভিউ পোর্টটা ইউজ করি। তাইলে আমাদের হচ্ছে কি কি জানলাম আমরা? আমরা প্রথমে জানলাম যে অটোক্যাড কি, অটোক্যাডটা কিভাবে ওপেন করে, অটোক্যাড সফটওয়্যারটা কিভাবে আসলো, এবং অটোক্যাডের যে ইন্টারফেস আছে এইটা সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। যে যেহেতু আমরা এই সফটওয়্যারটা দিয়ে কাজ করব হুম। এবং এটার ইন্টারফেস যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আর নিচের দিকে আরো অবশ্যই। কিছু ইন্টারফেস আছে যেটা আমি আজকে আলোচনা করব না। এই যে আমরা এই যে ডান সাইডের দিকে যদি যাই, এই যে আমার মাউস পয়েন্ট, এইখানে কিছু আছে, এটা হলো আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা হুম। করব। এখানে গ্রিড আছে, স্ন্যাপ আছে, এই অপশনগুলো আমরা আচ্ছা। দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। তো এতটুক যে আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে এটা করো, এরপরে আমরা দ্বিতীয় ধাপে যাব। না, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তার মানে আমি বোঝাতে পারছি আশা রাখি। এরপরে আমরা বাম সাইডের নিচের দিকে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি কি এই যে এক্স ওয়াই। হ্যাঁ,
এটা হলো আমাদের ডিরেকশন, হুম, আমরা তো এটা বুঝি তাই না? যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, তার মানে আমাদের এই এক্স ওয়াই হুম, এটা আমরা বুঝি, একটা ভার্টিক্যাল দিক একটা হরাইজন্টাল দিক। তো আমরা আর কি। জানি হুম, হচ্ছে হাতের ডান দিকে প্লাস, হাতের বাম দিকে মাইনাস, উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, তাই না? এটা তো আমরা জানি। তো হুম, এইটা আমরা আমাদের ওই সেম কাজের জন্য আমরা ইনপুট দেওয়ার সুবিধার্থে আমাদের এটা দেওয়া থাকে, এটাকে বলা হয় হচ্ছে ইউসিএস আইকন। তো এইটা আমরা দেখা যাচ্ছে এখন কি নড়াচড়া করতেছে না, আমরা ড্রয়িং করার সময় যদি বারবার এটা চলে আসে তাহলে দেখতে বিরক্ত ফিল করবো আমরা মাঝে মধ্যে, হ্যাঁ? কিন্তু আমরা এইটাকে ঠিক করতে পারি হুম, একটা জায়গায়, এই কর্নারে আমরা ফিক্স করে ফেলতে পারি। এটা ফিক্স করার জন্য আমরা ভিউতে যাব। ভিউ থেকে আমরা এই যে প্রথমেই দেখতে পাচ্ছি ইউসিএস আইকন। ইউসিএস আইকনে আমরা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব। তো এখন এখানে আমি যদি এটা উঠাই দেই, তাহলে কিন্তু এই যে যে একটা আগে হচ্ছে কি এরকম ছিল, একটা কালার ছিল, হ্যাঁ? এখন কিন্তু সেই কালারটা আমি যদি উঠাই দিই নাই, হুম, তার মানে ইউসিএস আইকনটা চলে গেছে। আবার যদি আমি এটা ক্লিক করি, ইউসিএস আইকনটা আবার আমার ফেরত আসছে। তো এটা যদি আমি ফিক্সড করতে যাই, রাইট বাটন ক্লিক করে শো টেবিল, দেন এটা আমরা ইউসিএস আইকনে যদি আমরা ক্লিক করি, ইউসিএস আইকনে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, হ্যাঁ? রাইট বাটন ক্লিক করার পরে হুম, এই যে ইউসিএস আইকন সিটিং লেখা আছে, এই সিটিং এ যে শো ইউসিএস আইকন এট অরিজিন, অরিজিন বলতে হচ্ছে যে যে আমার অবজেক্ট যেটা ওইটাকেই অরিজিন বলা হয়। ওই অবজেক্ট অনুযায়ী ওই ইউসিএস আইকনটা সরানোরা করবে। তো এইটা যদি আমরা টিক দিয়ে দেই তাহলে হচ্ছে সরানোরা করবে, হ্যাঁ? আর যদি এটা উঠাই দেই হুম, তাহলে আর আমার সরানোরা করবে না, এই যে পয়েন্টে চলে আসছে। ঠিক আছে, সবসময় আমি যতই সরাই আহ, আমার এটা পয়েন্টেই চলে আসতেছে বারবার। তো এইটা হলো আমাদের ইউসিএস আইকনের সেটিং। এরপরে হচ্ছে আমাদের মূল যে বিষয়টা, এটা নোট রেখো এখান থেকে কিছু বিষয়, সেটা হলো যে আমরা এখন পেজ সেট আপ করব। আমাদের প্রথম ক্লাসের প্রথমে আমরা ইন্টারফেস জানলাম, ইউসিএস আইকন জানলাম, এগুলা খুবই বেসিক জিনিস। এটা শুধুমাত্র আমরা সফটওয়্যারটার পরিচিতি হিসেবেই এটা নিই। আর এখন আমি যে স্টেপে যাচ্ছি, এই স্টেপটা হলো আমাদের কাজ শুরু। তো কাজ শুরু করতে গেলে যে কোনো জিনিসের জন্যই আমাদের প্রথমে হচ্ছে একটা পেজ, আমরা যদি ওয়ার্ড ফাইলও চিন্তা করি, ওয়ার্ড ফাইলে আমরা কি করি, আগে পেজ সেট আপ করে নিই যে আমার পেজটার সাইজ কেমন হবে। অথবা আমরা যদি একটা বিল্ডিং করি, বিল্ডিং করতে গেলেও কিন্তু আমাদের প্রথমে কি লাগে, জায়গা লাগে, তাই না? নির্দিষ্ট একটা হুম, জায়গা আমার নিতে হয়। তো আমাদের এই কাজ করতে হইলেও আমাদের নির্দিষ্ট একটা জায়গা নিতে হবে, এবং আমার এখানে কাজের সুবিধার্থে এইখানকার যে পেজটা আছে এই পেজটা সেট করে নিতে হবে। কারণ এখন যে আমরা এই যে মডেলের মধ্যে যে ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছি বা যে জায়গাটা দেখতে পাচ্ছি যে কালো, এই জায়গাটা এখন ইনফিনিটি, মানে এখানে কত জায়গা আছে তা আমরা জানি না, এটা ইনফিনিটি। তো আমরা একটা নির্দিষ্ট একটা জায়গা নিয়ে নেব। কারণ যদি সেটা না করি তাহলে কি হবে, আমরা পরবর্তীতে যখন কাজ করব, তখন আমরা যখন কাজ করবো দেখা গেল কাজ মাঝে মধ্যে হারাই যাবে, আমরা খুঁজে পাবো না। যদিও জুম করে আমরা আনতে পারবো হুম, জুম অল্টার দিয়ে, কিন্তু তারপরেও আমাদের মানে অনেকটা হয়রানি হইতে হবে। এই জন্য আমরা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে নিব। তারপর আমরা যে টেক্সট গুলো, আমরা যে কথা বললাম যে টেক্সট, ডাইমেনশন, লাইন, তারপরে ড্র লাইনে, হ্যাঁ, ড্র প্রপার্টিস এর ভিতরে যে কমান্ড গুলা হুম, দেখলাম, তো এই জিনিসগুলোই আমরা আবার দেখবো হচ্ছে সঠিকভাবে এই জিনিসগুলো আমরা করতে পারতেছি কিনা। এটা আমরা জানবো হলো পেজ সেটআপের পরে। তো পেজ সেটআপে আমরা প্রথম পর্যায়ে হচ্ছে ডাইমেনশন স্টাইল সেট করি।
এর আগে হচ্ছে আমরা ইউনিট ইউনিট সেট করি। তারপরে আমরা পর্যায়ক্রমে পেজের সাইজটা নিব, ডাইমেনশন স্টাইল ঠিক করব, টেক্সট নিব, লাইনের বিষয়গুলা নিব, হ্যাঁ। তারপর টেক্সটের সাইজ নিব, ডাইমেনশনের যে লাইনগুলো হবে তার কালার নিব। তো এর জন্য আমরা প্রথমে নেব হচ্ছে হুম ইউনিট। ইউনিট সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে লিখব হচ্ছে ইউএন। ইউএন দিলেই আমাদের ইউনিট চলে আসবে। ইউএন দিয়ে ইন্টার, তাহলে তুমি হচ্ছে নোট করবা হচ্ছে এই জিনিসগুলো, যে আমি কিবোর্ডে কোন জিনিসটা চাপতেছি। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে কিন্তু যখন ক্লাস শুরু করব তার প্রথমে হচ্ছে তোমার কাছ থেকে আমি এই পেজ সেটআপটা জানবো যে আল্লাহ। করতে পারছো কিনা। এটা তুমি কয়েকটা চেঞ্জ করবা। আচ্ছা। তো আমরা প্রথমে হচ্ছে ইউএন লিখে ইউনিটস দিলাম, তারপরে এন্টার। এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ড্রয়িং ইউনিটস। কেন আমরা প্রথমে ইউনিট দেব? কারণ আমরা কাজ করার জন্য আমাদের যে কোনো একটা ইউনিট সেট করে নিতে হবে, যে আমরা কি আসলে এমকেএস এ করব না এফপিএস এ করব, মানে হচ্ছে মিটারে করব নাকি ফুট ইঞ্চিতে করব, হ্যাঁ। আর আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হুম হবে, সেটা হলো যে আমরা যেই ইউনিটে কাজ করব ওই ইউনিটের ক্ষুদ্রতম যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আমরা এখানে সিলেক্ট করব। তাইলে আমরা কাজ শুরু করি। হুম তাইলে প্রথমে আছে কি লেন্থ, মানে আমরা যে লেন্থ এবং ব্রেথ দেব। এইখানে আছে টাইপ, আমাদের এই টাইপটা কেমন হবে। এখানে কয়েকটা অপশন আছে: আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সাইন্টিফিক। তো আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং কাজ করব এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেকচারালের সাথে যায়, তো আমরা এখানে দুটো অপশন নর্মালি ইউজ করব, আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে আমরা যদি ফুট এবং ইঞ্চিতে কাজ করি তাহলে আমরা এই দুটো অপশনের যে কোনো একটা অপশন ইউজ করব। আমরা নর্মালি আর্কিটেকচারাল ইউজ করব। আর ডেসিমেলটা আমরা কখন ইউজ করব? যখন আমরা মিলিমিটারে কাজ করব, কারণ ডেসিমেলে কাজ করে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংটাও কাজ করে, আবার হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এরাও হচ্ছে ডেসিমেলে কাজ করে। ঠিক আছে, ডেসিমেল এবং ইঞ্জিনিয়ারিং মানে ওরা হচ্ছে এই দুটাই কাজ করে, আর আমরা হচ্ছে তিনটাতে কাজ করি: আর্কিটেকচারাল, ডেসিমেল এবং ইঞ্জিনিয়ারিং। তার ভিতরে বেশি ইউজ করি হচ্ছে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং। তো আমরা যেহেতু বেশি কাজ করি হচ্ছে ফুট ইঞ্চিতে, তার জন্য আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করে রাখলাম। এরপরে আছে প্রিসিশন। প্রিসিশন বলতে কি বোঝায়? দশমিকের পরে বা ভগ্নাংশর যে অংশগুলো থাকে এটাই হচ্ছে প্রিসিশন। যে আমরা দশমিকের পরে কয় ঘর নিব, এক ঘর নিব না দুই ঘর নিব না তিন ঘর নিব। হ্যাঁ? তো আমরা যদি এক ঘর নেই তাহলে আমরা হাফ নিব, হুম যদি আমরা দুই ঘর নেই তাহলে হচ্ছে আমরা 1/4 নিব। হ্যাঁ, এগুলো তো আমরা বুঝি তাই না, হাফ, 1/4, হুম হ্যাঁ, হুম 1/8, ওয়ান হুম বাই হুম সিক্সটিন হুম তো আমরা প্রথম দিকে আমরা খুব বেশি ফ্রাকশন রাখবো না, আমরা কম রাখবো, হাফ ইঞ্চি পর্যন্ত নিলেই আমাদের এনাফ। আর আমরা যদি মিলিতে কাজ করতাম তাহলে আমরা 3 ঘর নিতাম। হ্যাঁ, মিলিতে হচ্ছে সরকারি হুম যে কাজগুলা হয় নর্মালি বা পৌরসভার জন্য যে কাজগুলা হয়, এখানে হচ্ছে আমাদের মিটারে কাজ করতে হয়, তখন আমরা মিলিতে কাজ করব। আমরা হাফ দিলাম। এরপর এই পাশে আছে অ্যাঙ্গেল। মানে অ্যাঙ্গেলটা কেন, আমাদের জমি কিন্তু বা জায়গা সবসময় কিন্তু যে 90 ডিগ্রিতে থাকবে এরকম কিন্তু হয় না, বা আমাদের যে কাজ, এই কাজ কিন্তু সবসময় যে 90 ডিগ্রিতে হবে, সমান থাকবে এরকম হয় না। অনেক সময় অ্যাঙ্গেল থাকে। তাহলে এই অ্যাঙ্গেলের মাপটা আমরা কিভাবে দেখবো? ওইটা আমরা অ্যাঙ্গেলের মাপটা, এইটা আমরা সবসময় ডেসিমেলে দেখবো। হ্যাঁ, এখানেও কিছু অপশন আছে: ডেসিমেল, ডিগ্রি, মিনিট, হ্যাঁ, গ্রান্ড। তো আমরা ডেসিমেলে সবসময় আমরা দেখবো, মানে আমরা দশমিক আকারে দেখবো। আর ডিগ্রিতে দিলে অসুবিধা হচ্ছে যে আমাদের হিসাব করায় কিছু অসুবিধা হয়, যার জন্য আমরা ডেসিমেলে দিব ডিগ্রিটা। প্রিসিশনটা এখানে আমরা, এখানেও দশমিকের পরে আমরা 1 ঘর নেব, এর বেশি আমরা নেব না। এবং আমার কাজের প্রয়োজনে যদি ইন ফিউচারে যদি মনে হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কাজের সুবিধার জন্য যদি আমার মনে হয় যে না আমার এখানে ফ্র্যাকশন বেশি রাখতে হবে, কাজটা একেবারে নিখুঁত করতে হবে, সেই ক্ষেত্রে আমরা আরো দশমিকের পরে আরো অংশ নিব, হ্যাঁ, আরো ঘর নিব। এরপরে আমরা আসি স্কেল। এই যে যে ইউনিটের কথা বলতেছিলাম, যে আমরা যেহেতু ফুটে কাজ করব, ফুট ইঞ্চিতে, তার মানে ইঞ্চি হচ্ছে ফুট ইঞ্চির সব থেকে ক্ষুদ্রতম একক। এই জন্য আমরা হচ্ছে ইঞ্চিটা
সিলেক্ট রাখবো। এখানে ডিফল্টে ইঞ্চি আছে, এরপরে আছে কি, যদি আমরা মিটারে কাজ করি তাহলে আমরা এই যে মিলিমিটার, মিলিমিটারে কাজ করবো। এখানে আরো অনেক ইউনিট আছে, এটা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ইউনিট। যেহেতু অটোক্যাড একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার, এই কারণে এখানে অনেক ধরনের ইউনিট আছে, তো আমরা ইঞ্চি রাখবো। এরপরে ইউনিট ফরম্যাটটা আমরা এখানে ইন্টারন্যাশনাল আছে, এখানে ইন্টারন্যাশনালি রাখবো। এরপরে ওকে, আমাদের আর কোনো কাজ নেই। এরপরে কি করতে হবে, আমাদের ড্রয়িং লিমিটস নিতে হবে, যে আমরা কতটুকু জায়গা নিয়ে কাজ করবো। ড্রয়িং লিমিটস নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে লিখবো হচ্ছে লিমিটস, LIMITS, লেখার পরে এন্টার দেবো। এরপরে আমার এখানে একটা অপশন আসছে, এখানে লেখা আছে কি রিসেট মডেল স্পেসিফিক লিমিট, স্পেসিফিক লোয়ার লেফট কর্নার। এর মানে কি বোঝাইছে, মানে আমরা যে চার বাহুর একটা মাপ নেব, আমাদের একটা জায়গা আমরা ধরতেছি আয়তাকার একটা জায়গা নিব। এই জায়গাটার এখন আমার কর্নার বোঝাইতে, প্রথম যে আমার লাইনটা শুরু হবে সেই কর্নারটা কোথায় থেকে শুরু হবে, জিরো থেকে, তাই না? তাইলে জিরো। আমরা হুম। প্রথমে দিব হচ্ছে জিরো, কমা, তারপরে জিরো, ইন্টার। তার মানে হচ্ছে আমরা প্রথম যে পয়েন্টটা সেটা পেয়ে গেছি। এরপরে আমাদের রেক্টেঙ্গুলার নেওয়ার জন্য কয়টা বাহু লাগে, দুইটা বাহু। একটা হচ্ছে আমার লেন্থ লাগে, আর একটা হচ্ছে ব্রেথ লাগে, তাই তো, বা ওয়াইড লাগে। তো আমরা হুম। প্রথমে হচ্ছে লেন্থ নিই। তাহলে আমরা লেন্থ নিলাম হচ্ছে 500 ফিট নিলাম। প্রথমে আমরা কমই নেই, আমাদের কাজের প্রয়োজনে আমরা তখন বেশি নিব। 500 ফিট, তারপরে হচ্ছে কমা, এরপরে আমরা দিলাম হচ্ছে 400 ফিট, দিয়ে এন্টার। তার মানে আমার পেজটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে যে পেজটা নিলাম ইনফিনিটি জায়গার মধ্যে, তার মানে এই পেজটা আমার সামনে এখন নিয়ে আসতে হবে না, যে কতটুকু আমার পেজ। এই হুম। পেজটা আনার জন্য আমরা হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করব জেড ইন্টার, এ ইন্টার, জেড ইন্টার, এ ইন্টার। এটা দিলে আমার এখন যদিও বোঝা যাচ্ছে না, যখন আমাদের অবজেক্ট থাকবে তখন এই জেড ইন্টার ইন্টার দিলে আমাদের বোঝা যাবে। তো আমরা যে জায়গাটা নিলাম 500 ফিট বাই 400 ফিট, এখন আমার সামনে যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি মডেলের মধ্যে ওয়ার্ক স্পেস, এখন আমাদের এই জায়গাটাই আছে 500 ফিট বাই 400 ফিট। হুম, এই জায়গার মধ্যেই আমরা, আচ্ছা। তো আমরা পেজ সেট আপে ছিলাম। পেজ সেট আপের আমরা প্রথমে ইউনিট নিচ্ছি, এরপরে হচ্ছে ড্রয়িং লিমিটস নিলাম। এখন হচ্ছে আমাদের প্রথমে লাগবে ডাইমেনশন স্টাইলটা তৈরি করা, এইটাই পেজ সেট আপের মূল জিনিস। তো আমরা ডাইমেনশন স্টাইলটা এখন সেট করব। তো ডাইমেনশন স্টাইল সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে লিখব ডি ইন্টার। ডি ইন্টার দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ডাইমেনশন স্টাইল ম্যানেজার। এটা হচ্ছে ডিফল্ট একটা দেওয়া আছে, তৈরি করা আছে এর মধ্যে, অটোক্যাডে স্ট্যান্ডার্ড লেখা আছে, হ্যাঁ। তো আমরা আপাতত এইটাকেই মডিফাই করব। তো আমরা ক্লিক করব মডিফাই। মডিফাইতে ক্লিক করার পর আমরা প্রথমে চলে আসবো হচ্ছে প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি ইউনিটস থেকে আগের মতোই আমরা যেভাবে ইউনিট সেট আপ করছিলাম সেম ওইভাবেই এখানে ইউনিট সেট আপ করবো। তো প্রথমে আছে হচ্ছে ইউনিট ফরম্যাট। ইউনিট ফরম্যাটটা আমরা আগে দিছিলাম আর্কিটেকচারাল, এখানেও দেবো আর্কিটেকচারাল। প্রিসিশন এখানে হাফ। এরপরে আছে কি ফ্র্যাকশন ফরম্যাট। ফ্র্যাকশন ফরম্যাট বলতে হচ্ছে আমরা যে ভগ্নাংশ লিখবো, এই যে 1/2, 1/4, 1/3 যাই হোক, তো এই ফ্র্যাকশনটা যে ডিভাইডেড হবে যে লাইনের মাধ্যমে, এটা কি আমরা হরাইজন্টালি রাখবো নাকি ডায়াগোনালি রাখবো না নট স্টেক রাখবো? ডায়াগোনাল হচ্ছে, হরাইজন্টাল তো উপরে নিচে, মানে আমার দেখা গেল হাফ হচ্ছে উপরে এক হবে, নিচে হচ্ছে একটা দাগ দিব, তারপরে নিচে দুই, এরকম হচ্ছে হাফ, এটা হলো হরাইজন্টাল।
এরপরে হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনাল হচ্ছে আমরা একটু আড়াআড়ি দাগ দিব, এক দিব, তারপর একটু আড়াআড়ি দাগ দিব, তারপরে দুই দিব, এটা হলো ডায়াগোনাল। এরপরে নট স্টেপ হলো যে এক লাইনেই থাকবে, জাস্ট একটা আড়াআড়ি একটা দাগ থাকবে। এই যে এখন যেখানে উপরে যেরকম দেখা যাচ্ছে এটা হলো নট স্টেপ আছে। তো আমরা এটা আপাতত ডায়াগোনাল দিয়ে রাখি, হরাইজন্টাল দিলেও সমস্যা নাই, আমরা ডায়াগোনাল রাখলাম। এরপরে এইখানে আমাদের আর কাজ নাই। এরপরে যে অ্যাঙ্গুলার ডেসিমেল, এখানে আমরা যে ডেসিমেল আছে এটাই থাকবে, এখানে আর কোনো চেঞ্জ নাই। এরপর আমরা যাবো হচ্ছে টেক্সটে। টেক্সটে আসার পরে এখানে স্ট্যান্ডার্ড, মানে যেহেতু ডিফল্ট দেওয়া আছে অটোক্যাডে, তো স্ট্যান্ডার্ড এখানে আমরা এই যে পাশে স্ট্যান্ডার্ড লেখার পাশে থ্রি ডট দেখতে পাচ্ছি, থ্রি ডটের এই বক্সে ক্লিক করব। থ্রি ডটের বক্সে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে যেটার নাম হচ্ছে টেক্সট স্টাইল। এইখান থেকে আমরা ফন্ট নেম, ফন্টের সাইজ এবং ফন্টের হাইট গুলো এখান থেকে আমরা দিব। তো আমরা এখানে ফন্ট নেমের জায়গায় অনেক ধরনের ফন্ট আছে, আমরা নর্মালি ইউজ করি টাইমস নিউ রোমান এবং এরিয়াল। এবং এরপরে হচ্ছে তোমার পছন্দ অনুযায়ী তুমি যেটা ইউজ করো, যেটা তোমার কাছে ভালো লাগে, এখানে তুমি দিয়ে দিয়ে দেখবা যে কোনটার কিরকম স্টাইল, সেই অনুযায়ী তুমি করবা। তো আমরা এখান থেকে দিলাম হচ্ছে টাইমস নিউ রোমান। তো টি লিখলেই আমাদের সামনে এটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছি টাইমস নিউ রোমান, আমরা এটাই রাখবো। এরপর ফন্ট স্টাইল আছে কি, রেগুলার, বোল্ড, বোল্ড ইটালিক, ইটালিক। বোল্ড বলছে হচ্ছে আমার যে টেক্সটটা হবে, টেক্সটটা একটু মোটা হবে। বোল্ড ইটালিক হচ্ছে যে টেক্সটটা মোটার সাথে আবার একটু বাঁকা। ইটালিক হচ্ছে শুধু বাঁকা থাকবে। আর রেগুলার হচ্ছে নর্মাল যেরকম একটা ফন্ট থাকে সেরকম ফন্ট টাইপ। আমরা রেগুলার রাখবো এটা। এরপরে হচ্ছে হাইট। তো হাইটটা আমরা প্রথমে একটু বড় হাইট নেই, তো 1 ফিট নেই আমরা, হ্যাঁ? 12 ইঞ্চি, 12 দিলাম। এরপরে এখানে আমাদের আর কোনো কাজই নাই। তো এখানে একটা বিষয় আমি বলি যে আমাদের যদি ইঞ্চি উল্লেখ করে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি 1 ফিট দিয়ে দিচ্ছে, যেহেতু আমি 12 দিছি। কিন্তু আমরা যদি ফিট উল্লেখ করতাম যে আমাদের 5 ফিট লাগবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 উল্লেখ করে দিতে হবে, অথবা 5 × 12 = 60, 60 লিখতে হবে, ঠিক আছে? ফিটের জন্য আমরা কিবোর্ড থেকে কিবোর্ড থেকে আমরা এই যে কমা ইউজ করব, উপরের যে কমা আছে, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটা আমরা ইউজ করব ফিটের জন্য। আর আমরা ইঞ্চির জন্য হচ্ছে ইনভার্টেড যে ডাবল কমা আছে, এই ইনভার্টেড ডাবল কমাটা আমরা ইউজ করব। তো আমরা 1 ফিট দিলাম, এরপরে দিব অ্যাপ্লাই। তাহলে আমাদের হয়ে গেল। এরপর আমরা সেট কারেন্ট দেবো, এবং আমাদের যদি আরো আমরা নতুন করতে চাই সেই ক্ষেত্রে আমরা নতুন, আমরা একটা নিউ নিলাম। এখানে আমরা স্টাইল নেম দিলাম হচ্ছে 6 ইঞ্চি। আমরা একটা 6 ইঞ্চি না, 10 ইঞ্চি একটা টেক্সট আমরা করবো। তো এখানে আমরা লিখলাম 10 ইঞ্চ, দিয়ে ওকে। এরপরে এইটা আমরা দিলাম হচ্ছে ফন্ট নেম এরিয়াল, আর এরিয়াল। তো এরিয়াল দিলাম। এখান থেকে আমরা হাইটটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিয়ে এখানে 10 দিলাম, তাইলে এখানে 10 ইঞ্চি হয়ে গেল। এরপরে অ্যাপ্লাই। তো এখান থেকে আমরা সেট কারেন্ট কোনটা রাখবো, আপনাদের তো দুইটা হইলো তাই না? একটা স্ট্যান্ডার্ড আছে, এটা আমরা মডিফাই করছি, এবং আরেকটা আমরা নতুন করে তৈরি করছি 10। তো আমরা যেটা রাখবো সেটাকে আমরা সেট কারেন্ট রাখবো। তো আমরা এই পাশ থেকে আমরা সিলেক্ট করব, আমরা স্ট্যান্ডার্ডটাকেই আপাতত সেট কারেন্ট রাখবো। তো স্ট্যান্ডার্ড রাখলাম। এরপরে সেট কারেন্ট, ডাবল ক্লিক করবো সেট কারেন্টে, দেন ক্লোজ। তো এই যে এখানে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে, আগে কিন্তু এখানে পরিবর্তন ছিল না, এখন এই যে এখানে ফ্র্যাকশন ফিগার গুলো চলে আসছে, যে আমরা কিভাবে দিব সেই জিনিসগুলো আসছে। এরপরে টেক্সটের কালার। আমরা সবসময় প্রফেশনালি যখন কাজ করব তখন আমরা বাই লেয়ারে রেখে কাজ করার চেষ্টা করব। তো এখন যেহেতু আমরা শুধু পেজ সেট আপ করতেছি শেখার উদ্দেশ্যে, একটু কালার দিলে ভালো লাগে, আমরা একটু কালার দিই। তো আমরা এখানে ব্লু কালার ইউজ করি। টেক্সট ব্লু কালার, হ্যাঁ, ব্লু কালার ইউজ করতে পারি। এরপরে ফিল কালার। ফিল কালারটা আমরা কখনোই ইউজ করব না, এটা নাম রাখবো, কারণ ফিল কালারটা যদি আমরা ইউজ করি তাহলে টেক্সটটা খুবই বিদঘুটে দেখা যায়। যেমন আমরা একটু দিয়েই দেখি, আমরা যে ফিল কালার বলতে ওই লেখার নিচে আর একটা কালার করব। তো আমরা রেডের রেড দিই, নীলের নিচে যে রেডটা, তাহলে এই ব্লুর নিচে রেড কালারটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না।
খুব বিদঘুটে লাগছে, এই জন্য এটা আমরা সবসময় নান রাখি। আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রাখবো না। এরপর টেক্সট হাইট অটোমেটিকলি আমরা যেহেতু সেট কারেন্ট ওইখানে স্ট্যান্ডার্ড করে নিছি, তো এই জন্য এখানে অটোমেটিকলি 1 ফিট চলে আসছে। এরপরে আমরা আসবো হচ্ছে সিম্বল অ্যান্ড অ্যারোতে। সিম্বল অ্যান্ড অ্যারোতে আসার পরে আমাদের এখানে কি বোঝাইছে, আমরা এই যে যে লাইনগুলো দেখতে পাচ্ছি, আমাদের যে ডাইমেনশন লাইন হবে, এই লাইনটা কেমন হবে এবং লাইনের পাশে যে আমাদের আহ, থাকবে সেই লাইনটা দেখতে কেমন দেখা যাবে। তো এইটা আমরা অ্যারো দিতে পারি, আরো অনেক ধরনের আছে। তো আমরা ফার্স্ট লাইনটা এখানে দেখি, আমরা এখানে ক্লোজ ফিল্ড আছে আর অন্যান্য ডটেড আছে, তারপরে যে ওপেন আছে, হ্যাঁ, অথবা অ্যারো আছে, অবলিক আছে। আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি। আমরা আপাতত ডট দিলাম, দুইটাই ডট। এখানে আবার লিডার আছে, হ্যাঁ, লিডার কোনটা, এই যে যে আর্টস এর মতন আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ড যে শেপটা, রাউন্ড শেপের সাথে এখানে একটা মাপ দেখতে পাচ্ছি না, এইটাকেই লিডার বলা হয়। এই মাপটাকে, এই লিডারটা কি আমরা ক্লোজ ফিল্ডে রাখবো, মানে এই অ্যারোতে রাখবো, নাকি আমরা ডট দিব, এটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা লিডারটা আমরা ক্লোজ ফিল্ডে রাখলাম, ক্লোজ ফিল্ডে। এরপরে অ্যারো সাইজ, আমরা এই যে ডট দিলাম বা এই যে অ্যারো গুলা দিলাম, এই অ্যারোর সাইজটা কেমন হবে। এটা আমরা যেহেতু 1 ফিট টেক্সট নিচ্ছি, সেক্ষেত্রে এটা আমরা 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি সর্বোচ্চ নিতে পারি। তো আমরা এটা 5 ইঞ্চি দিলাম মাঝামাঝি। এরপরে আছে কি, সেন্টার মার্ক। সেন্টার মার্কটা কি, এই যে যে সার্কেলের মতন দেখতে পাচ্ছি, অথবা আমরা যে যখন কাজ করব তখন আমরা যখন সার্কেল নিব, ওই সার্কেলের যে বিন্দুটা, সেন্টার পয়েন্টটা, সেই সেন্টার পয়েন্টটা শো করার জন্য হচ্ছে আমাদের সেন্টার মার্ক প্রয়োজন। আমরা এই যে এখন নান আছে তার কারণে এখানে দেখাচ্ছে না, আমরা যদি মার্ক করে দেই তাহলে এই যে বৃত্তের মাঝখানে কিন্তু ছোট একটা বিন্দু দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের সেন্টার মার্ক। এখন এই সেন্টার মার্কটার সাইজ আবার কেমন হবে, এটা তো খুবই বিন্দুর মতন দেখা যাচ্ছে, যেটা আসলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এটা আমরা একটু বড় করে দিই, এটা আমরা 4 ইঞ্চি দিই, 4 ইঞ্চি। এখন কিন্তু এই প্লাসটা, এই সেন্টার মার্কটা একটু বড় আকারে দেখা যাচ্ছে। এরপরে আছে কি, ডাইমেনশন ব্রেক। ডাইমেনশন ব্রেক বলতে বোঝাচ্ছে যে আমাদের টেক্সট থেকে যে ডাইমেনশন লাইনটা নিলাম বা অ্যারোগুলা নিলাম, এটার ডিস্টেন্স কতটুকু থাকবে, এটা আমরা খুব বেশি দেবো না, এটা মাত্র 2 ইঞ্চি দিই। এইগুলা আমরা নিজেরা নিজেদের মতন চেঞ্জ করতে পারবো কাজের সুবিধার্থে। এটা আমি একরকম দেখাচ্ছি যে আমার এইটাই সবসময় ইউজ করতে হবে, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 2 ইঞ্চি, এমন না। তুমি তোমার মতন যেটা দেখবা, অনেকগুলা করবা, করার পরে কোনটা আসলে ভালো লাগে তুমি সেই অনুযায়ী দিয়ে কাজ করবে। তো আমরা এখানে 2 ইঞ্চি দিলাম। এটা আমার স্যাম্বল অ্যান্ড এরোর মধ্যে যে কাজ আছে, এটার এই পাশের কাজগুলো আমার হয়ে গেল। এখন আছে কি, আর্ট লেন সিম্বল। এখন এই সিম্বলের লেখাগুলা, এটা আসলে আমরা কি উপরে দিব না নিচে দিব নাকি দিব না। তো এইটা আমরা ডাইমেনশন টেক্সট দিতে পারি, অথবা অ্যাবভ ডাইমেনশন টেক্সট দিতে পারি, যে আমরা ডাইমেনশন টেক্সটটা যেটা হবে এটার উপরে হবে। হ্যাঁ, মানে এই যে আর্টস লেন্থ, এই লেন্থটা আমরা কিভাবে হবে, তো আমরা এটা অ্যাবভ দিলাম। তারপরে জগ অ্যাঙ্গেল, জগ অ্যাঙ্গেল বলতে এই যে আমরা আগে যেটা বোঝাইছি যে লিডার, এই লিডারটা একটা অ্যাঙ্গেলে আসার পরে সোজা হয়। এখন এই অ্যাঙ্গেলটা আমরা কতটুকু অ্যাঙ্গেলে হবে, এই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা এখানে বোঝাইছে। এটা আমরা 45 ডিগ্রি থাকে ডিফল্ট, আমরা এটাই রাখবো। এখানে জগ হাইট যা আছে 1.5 ইঞ্চি, এটা আমরা এটাই রাখতে পারি, অথবা একটু বাড়াই দিতে পারি, 2 ইঞ্চি হাইট ফ্যাক্টর। এটা সমস্যা নাই, 2-3 ইঞ্চি দিলে সমস্যা নেই, আমরা দিলাম। এরপর আমরা লাইনে চলে আসবো। তো আমরা প্রথমে দিলাম হচ্ছে যে ডটের যেগুলো অ্যারো ছিল, বা ডট দিছি, এখানে আমরা অবলিক দিতে পারি, এইটার সাইজ গুলো আমরা দিছি। এখন হচ্ছে সেটার কালার দিছি। হ্যাঁ, এরপরে আমরা দেব হচ্ছে যে লাইনগুলা, এই যে যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি সাদা, এই লাইনগুলো কেমন হবে সেটা আমরা সিলেক্ট করে দেবো। এইখানে প্রথমে ডাইমেনশন লাইনের কালার আছে, কালার হচ্ছে কি দেবো, এখানে আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন আমরা বাই লেয়ারে রেখে কাজ করব। তো এখন আমরা একটা কালার দেব, এখানে আমরা গ্রিন কালারটা দিই। এখন আমাদের যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু কালার, টেক্সটের সাথে আমাদের যে লাইনটা আছে লাইনের কালার আমরা গ্রিন দিলাম। আমরা যখন কাজ করব তখন আমরা বাই লেয়ারে রাখবো, অথবা আমরা ডিফল্ট যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি, এটা নিজের পছন্দ অনুযায়ী। হ্যাঁ, এটার নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এটাই দিতে হবে। এরপরে লাইনটাই, এই লাইনটা এখন আছে কন্টিনিউয়াস লাইন।
বাই ব্লকে আছে, তো আমরা বাই ব্লকে রেখে কখনোই কাজ করব না। আমরা এখান থেকে কন্টিনিউয়াস লাইনটা সিলেক্ট করছি, কন্টিনিউয়াস। এবং আমাদের যদি কখনো মনে হয় যে না এটা অন্য কোনো লাইন নেবো, সেই ক্ষেত্রে আমরা আদার সিলেক্ট করে লোড করে, লোডে আমরা এখানে আরো অনেক ধরনের লাইন দেখবো, এখান থেকে আমরা সেটা নিতে পারবো। তো আমরা আপাতত কন্টিনিউয়াস রাখবো। তো আমরা কন্টিনিউয়াসই সিলেক্ট করে দেবো, কন্টিনিউয়াস, দেন ওকে। এরপরে লাইন ওয়েট। লাইন ওয়েট হচ্ছে আমি যে বলছিলাম যে লাইনটা মোটা না চিকন হবে, ওই জিনিসটাই হচ্ছে লাইন ওয়েট। তো এইটা আমরা হচ্ছে নর্মালি 0.15 থেকে 0.25, বা একটু যদি মোটা দিতে চাই 0.30 পর্যন্ত আমরা দিব। হ্যাঁ, 0.3। তো আমরা এটা 0.18 দিলাম। এরপর হচ্ছে বেজ লাইন স্পেসিং। বেজ লাইন বলতে হচ্ছে যে আমার যে অবজেক্টটা এখানে, এই যে যে অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এই অবজেক্ট থেকে ডাইমেনশন লাইনের যে স্পেসটা হবে, এটা কতটুকু দূরত্ব হবে, নাকি সাথেই হবে। যদি সাথে হয় তাহলে আমরা এখানে 0 দিব। আর যদি মনে করি যে না, সাথে থাকলে একটু খারাপ লাগে, আমরা একটু ডিস্টেন্স রাখলাম, যে আমার বেজ লাইন থেকে হয়তো 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে হবে। তো আমরা এটা 2 ইঞ্চি দিলাম। তারপরে আছে কি সাপ্রেস, মানে আমরা এই লাইনটা, কোনো একটা লাইন যদি আমরা বন্ধ রাখতে চাই, আমরা যদিও কখনো রাখবো না, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা লাইন দিতে পারি। যে এই দুইটা লাইন যদি আমরা সিলেক্ট করি তাহলে চলে গেল, আর আমরা যদি ডিসিলেক্ট করি তাহলে থাকলো। আমরা সবসময় এটা ডিসিলেক্টই রাখবো। এরপরে হচ্ছে এক্সটেনশন লাইন। তাহলে আমরা তো মেইন লাইনটা দিছি ডাইমেনশনের, এখন হলো এক্সটেনশন লাইন বলতে এই যে যে আমার লাইনটা দেখা যাচ্ছে যে দুই পাশে, অবজেক্ট থেকে দুই পাশে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে আমার এক্সটেনশন লাইন। তো এই এক্সটেনশন লাইনটাও আমরা উপরে যা রাখছি সেম এরকমই রাখার চেষ্টা করব। কালারটা আমরা, এটা আমরা অন্য কোনো কালার দিতে পারি, ব্লু দিতে পারি অথবা সবুজও দিতে পারি, যে কোনো কালার আমরা এইটাই রাখলাম। যেহেতু আমরা উপরে গ্রিন দিছি, সবুজ দিছি, এটা সবুজ রাখলাম। এরপরে লাইন টাইপ আমরা কন্টিনিউয়াস রাখবো। পরেরটা মানে এখানে যেহেতু দুইটা লাইন আছে, এই জন্য এখানে টাইপ দুইটা আছে, তো আমরা পরেরটাও কন্টিনিউয়াস দিব। লাইন ওয়েট এখানেও আমরা 0.18। এরপরে হচ্ছে এক্সটেন্ড বেওয়ান্ট। এটা ওই সেম জিনিস, এটা আমার এই লাইনটা উপরের দিকে, মানে এই যে আমরা ডট, এই ডট থেকে উপরে, বা আমরা যদি অবলিক দিই, অবলিক থেকে উপরের দিকে কতটুকু যাবে, এটা আমরা কম বেশি দিতে পারি। এটা আমরা 1 ইঞ্চি দিলাম। অফসেট ফ্রম অরিজিন, এটাও 1 ইঞ্চি দিলাম। আর ফিক্সড লেন বলতে এখানেও যেমন সাবট্রেস দিলে পরে চলে যাচ্ছিল লাইনগুলো, ফিক্স দিলেও এটা চলে যাবে, শুধু আমাদের মেইন লাইনটা থাকবে। তাও আমি একটু দেখাই দিই যে আমরা এটা ফিক্স করবো কিনা। যে আমি যদি দিলাম চলে গেছে, তো আমরা এটাও উঠাবো না। তবে আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে কাজের সুবিধার্থে, সেক্ষেত্রে আমরা আমাদের মতন করে করে নেব। আহ এটাই তো আমরা এভাবে রাখবো। এরপরে একটা জিনিস চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে টেক্সটের ভিতরে। টেক্সটের মধ্যে আমরা এই পাশে টেক্সট অ্যালাইনমেন্টটার কাজ করি নাই, এবং টেক্সট প্লেসমেন্টে। তো এই টেক্সট প্লেসমেন্টের মধ্যে আমরা এগুলো তো সেন্টার, এই সেন্টারই থাকবে। তো টেক্সট অ্যালাইনমেন্ট যেমন এইটা সব হরাইজন্টাল আছে, এই অ্যালাইন অনুযায়ী যদি থাকে তাহলে দেখতে ভালো লাগে। আর হরাইজন্টালি এটা কিন্তু আমার অনেক জায়গা নিয়ে নেবে, তার জন্য আমরা এটা সব সময় অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এই লাইন যেমন আমার ডাইমেনশন যে মাপটা লেখা, এটা ওই অনুযায়ী হবে। কিন্তু এইটা আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এটা সিলেক্ট করে রাখবো। এছাড়া এরপরে আমাদের আর কোনো কাজই নাই। ওকে, আমাদের সেট আপ মোটামুটি ওকে। এরপরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে সেট কারেন্ট, দেন ক্লোজ দিব। তাহলে আমাদের পেজ সেট আপটা যে করলাম, এটা কি অ্যাকুরেট হয়েছে কিনা, এটা আমরা আসলে কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য আমরা একটা লাইন নিয়ে দেখতে পারি যে আমরা যে লাইন মাপ দিলাম এগুলা ঠিক আছে কিনা। তাইলে আমরা একটা লাইন নেই। লাইন নেওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা প্রেস করব এল ইন্টার, অথবা এই যে যে ড্র টুলবার আছে, ড্র টুলবারের এই যে লাইন যদি সিলেক্ট করি, তাহলে আমার লাইন নেওয়া হবে। আমরা লাইন নিলাম। লাইন নিয়ে আমরা একটা 25 ফিট একটা লাইন নিই, 25 ফিট, ইন্টার। এরপরে স্কেপ বাটন প্রেস করব কিবোর্ড থেকে, ইএসসি বা স্কেপ। এরপরে আমরা এই যে লাইনটা একটু জুম আউট করি। জুম করার জন্য আমরা মাউসের যে হুইলটা আছে, হুইলটা
সামনে পিছনে নিলেই এটা জুম ইন এবং জুম আউট হবে, অথবা কিবোর্ড থেকে জেড ইন্টার এ ইন্টার দিলেও এটা জুম হয়ে সামনে চলে আসবে পুরো। এরপরে আমরা যে মাপটা নিছি এটা ডাইমেনশনটা ঠিক আছে কিনা এটা নেওয়ার জন্য আমরা এই ডাইমেনশনে ক্লিক করব। ডাইমেনশনে ক্লিক করে আমরা অবজেক্টে ক্লিক করব। সরি, এই অবজেক্টে ক্লিক করার পরে আমরা স্কেপ বাটন প্রেস করব। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 25 ফিটই হয়েছে লাইনটা। তার মানে আমাদের পেজ সেটআপটা সম্পূর্ণ হয়েছে। এই ফাইলটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমাদের প্রথম ক্লাসে আমরা সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল+S প্রেস করলে আমাদের সেভ হবে, অথবা আমরা শর্টকাট কুইক যে টুলবার আছে এখান থেকে সেভ দিতে পারি, অথবা মেনু থেকে সেভ দিতে পারি। যে কোনো একটা জায়গা থেকে করলেই হলো। তো আমরা কিবোর্ড ইউজ করি কন্ট্রোল+S। তাহলে আমাদের আসলো এইখান থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের মধ্যে আমাদের কাজগুলা রাখবো। তো আমরা আপাতত ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি। এইখানে আমরা ফোল্ডার, নিউ, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডার এটা আমরা স্পেশাল অটোক্যাড ট্রেনিং লিখি, SPE বা শর্টে লিখি অটোক্যাড 2025, এই নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এটাকে আমরা ডাবল ক্লিক করে এখন এখানে আমি নাম দিলাম ক্লাস 1, CLASS, ওয়ান। ক্লাস 1। এরপরে হচ্ছে সেভ। তাইলে এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটা ক্লোজ করেও দেই, আমি যদি ক্লোজ করি তাহলেও আমি পরবর্তীতে আমি এই ফাইলের উপরেই কাজ করতে পারবো। হ্যাঁ, আমরা তৃতীয় হুম। যেদিন ঠিক ক্লাস নিব, দ্বিতীয় ক্লাস, সেদিন আমরা এই ফাইলের উপরেই কাজ করব। আমরা এটা কেটে দিলাম। এখন আমরা দেখি আমরা যে সেভ করলাম সেটা কি ঠিক আছে কিনা। এই যে আমরা নিচের দিকে দেখতে পারতেছি যে ফোল্ডারটা, এটা হচ্ছে অটোক্যাড ট্রেনিং 2025। এই ফোল্ডারের মধ্যে আমাদের এই যে ক্লাসটা চলে আসছে। ক্লাসের এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। একটা হলো ক্লাস 1 আর একটা ক্লাস 1-এর দর্শন, তারপরে হচ্ছে পয়েন্ট ব্যাক লেখা আছে। এই ব্যাকটা হচ্ছে ব্যাকআপ ফাইল। এটা অটোক্যাডে আমরা কাজ করলেই এই ফাইলটা তৈরি হয়। কখনো যদি কোনো কারণে আমাদের মেইন হুম। ফাইলটা, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, মেইন ফাইলে যদি কখনো সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা ব্যাকআপ ফাইলে এই ডটের পরে .dwg লিখলে আমরা আবার মেইন ফাইলটা ফেরত পাবো। ঠিক আছে, এই জন্য হচ্ছে ব্যাকআপ ফাইলটা ডিফল্ট ভাবে সবসময় তৈরি হয়ে যায়, এটা আমরা ডিলিট করবো না কখনোই। বা এটা ডিলিট করলেও সেভ দিলে পরে আবার এটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। তো আমরা এই ফাইলটাকে আমরা ক্লিক করি। আচ্ছা, আমার এখানে যে আইকন নাই তার কারণ হচ্ছে আমরা আগে সিলেক্ট করছিলাম না, কারণ আমি তোমাকে শেখানোর জন্য 2022টা ইনস্টল করছি এবং শুরু থেকে যাতে শেখাই এই জন্য একেবারে নতুন আমি, টোটাল সেটআপটাই নতুন করে হবে এখানে। আমি শুরু থেকে প্রফেশনাল কিভাবে করব সেটা দেখাবো। তো এটা আমরা যে এখন আইকন সিলেক্ট করে দিলি যে অলওয়েজ, আমরা এটা দিলাম ওকে। এখন কিন্তু এই যে এখানে আমার আইকন শো করছে। আইকনটা হচ্ছে আমার মেইন ফাইল। ওই যে আমাদের ওপেন হচ্ছে ফাইলটা। ওপেন হইতে কিছুক্ষণ সময় নেয়, এটা আসলে র্যামের উপরে ডিপেন্ড করে, কম্পিউটারের যে ধারণ ক্ষমতা তার উপরে দ্রুত হবে না ধীরে হবে। আমার এটা একটু সময় নেয়, আর পিসিটা একটু অনেক আগের বিল্ড করা। দুর্বল হয়ে গেছে। 17 সালের পিসি তো, পরে আর ডেভেলপ করা হয় না। হুম। আর আমার এখানে আবার অনেক ভারী ভারী সফটওয়্যার চলে তো, বলেন একটু, তারপরে এরকম সময়ই লাগে। এই যে ওপেন হয়ে গেছে। এখন ওপেন হওয়ার পরে যে আমরা ওই ফাইলটাই পাইছি কিভাবে, এই যে আমরা 25 ফিট
একটা লাইন নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তার মানে হুম, আমাদের সেভ হুম, করতে পারলাম। আমাদের এই ক্লাসে তাইলে আমরা কি কি শিখলাম? অটোক্যাড সম্পর্কে জানলাম, অটোক্যাডের কিভাবে আসলো সেটা জানলাম, অটোক্যাডটা কোন কোম্পানির সেটা জানলাম, অটোক্যাডের ইন্টারফেস জানলাম, অটোক্যাডের পেজ সেটআপ জানলাম, অটোক্যাডে একটা ফাইল কিভাবে সেভ করতে হয় সেটা জানলাম, একটা ফোল্ডার তৈরি করা শিখলাম, এবং সেভ করা ফাইল কিভাবে ওপেন করতে হয় এই জিনিসটা শিখলাম। তাহলে আমরা পরবর্তী যে ক্লাসটা হবে, পরবর্তী ক্লাসে আমরা টুল, গ্রিড সিস্টেম এবং স্ন্যাপ মুড এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।